পান্না সহকারা সবাই মিলে আসে যে আমরা এটা করে নেই, আমরাও একটা তারিখ নির্ধারণ করি, কিন্তু কি জানি কি কারণে এক সময় দেখা যায় এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি না। এই অনুষ্ঠানটাও কিন্তু আজকে করার কথা ছিল না। গত বৃহস্পতিবার যখন আমরা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়ে যখন দেখলাম আমরা আগাতে পারছিলাম না, এটা বিশেষ কারণবশত যেগুলো তো ইনফরমেশন এসেছিল, বিশেষ করে যে ইনফরমেশনটা আমার সিনিয়র দিয়ে গেলেন আর স্ত্রীর অসুস্থতা, এটা কিন্তু আমাদেরকে বারবার প্রেরণা দিচ্ছিল যে আমরা একটা অনুষ্ঠান করব, কিন্তু এটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি নামাজ পড়ে বাইরে হচ্ছে জোহরের নামাজ পড়ে দেখলাম ইকবাল নামাজটা শেষ করতেছে, আমি দাঁড়ালাম তার পাশে, তাকে বললাম আগামীকালকে অনুষ্ঠানের জন্য কি করা যায়। বলো আগামীকাল তো অনুষ্ঠান করা যাবে না। কেন? বলে সিনিয়রের স্ত্রীর অবস্থা তো বেশি খারাপ হয়ে গেছে, সিনিয়রকে বলা যাবে কিনা যে আসার জন্য বলা যাবে কিনা, এটা তো একটু সমস্যা হয়ে গেছে। জাস্ট এই কথা শেষ করতে পারি নাই, আমি যদি সিরিয়াল দেখলাম সামনে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি তাকে ধরবো, পারলাম না। ততক্ষণ আমরা বসলাম, উনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমরা আলোচনা করলাম। তখন আমরা তিনজন, আরেকজন ছিলেন আমাদেরকে, একজন জানি ইকবাল বলতে পারবে, তাকে পাশে পাই, বাইরে হয়ে মতিন সাহেবকে পাশে পাই, সামনে পাই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, বৃহস্পতি না, আগামী বৃহস্পতি, আজকে রোববার, আগামী বৃহস্পতি সন্ধ্যায় আমরা করবো। এই সিদ্ধান্ত নিয়েই আমরা বের হলাম। বাসায় আমি গেছি, যাওয়ার পরে মাগরিব নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছি। ইকবালের ফোন কি যে এই অনুষ্ঠান তো আগামী বৃহস্পতি হচ্ছে না। কারণটা কি? আমি একটু করলাম, মানে তার প্রথম কথা না শুনে বললাম না অনুষ্ঠান হবে, আমি আর অনুষ্ঠান করবো না, ডিফার করবো না, আমি অনুষ্ঠান করবো, ডিলে করবো না। তখন কিন্তু সে বললো যে আমার কথাটা শুনেন, সিনিয়র আমার কথাটা শুনেন। আমি বললাম না, তোমার কোন কথাই আমি শুনতে চাই না, আমি এটা কোনোভাবে আমি আর ডিলে করবো না। বলে না, ডিলে করা লাগবে না, আপনি ডিলে করা লাগবে না, আপনি শুনেন ব্যাপারটা। বলে কি? বলে রকিব সাহেব চলে যাচ্ছেন 20 তারিখ ইয়েতে, আমেরিকাতে। তার কথা শুনে তো আমি একটু আশ্চর্য হলাম, তাহলে কি করা? বলে আমি সিনিয়র সাথে কথা বলেছি, আর অনেকের সাথে কথা বলেছি, আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি আগামী রোববারের সন্ধ্যা আমরা করে নেব। এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার পরে সম্ভবত ইকবাল আমার সাথে কথা বলে, যদি ভুল না করি। তখন আমি চিন্তা করলাম যে রোববারে এই সময়টিতে তুমি অর্গানাইজ করতে পারবা, সবাইকে বলতে পারবা? বলে না, আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনি শুধু বলেন, আমি দিয়ে দিচ্ছি, দেখো তুমি অর্গানাইজ করতে পারো কিনা। যদি অর্গানাইজ করতে পারো তাহলে আমি এটা করে নেওয়া যাবে। আর এত তাৎক্ষণিকভাবে করবা, সবাইকে উপস্থিত করা এবার ওয়ার্কিং ডে সম্ভব কিনা, এটা একটা বিষয়। কারণ অনুষ্ঠানের অলংকার, অনুষ্ঠানের সুন্দরী হচ্ছে সবার উপস্থিতি। আমরা যদি সবাইকে উপস্থিত করতে না পারি, তাহলে অনুষ্ঠানটা কেমনভাবে সুন্দর হবে, কিভাবে হবে না হবে। তারপরে বললাম, যখন সিনিয়র চলে যাবেন, এটা মারাত্মক আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। এই কষ্টটা বয়ে বেড়াতে হবে সারা জীবন, তাহলে আমরা করে নিই অনুষ্ঠানটা। এই সিদ্ধান্ত থেকে আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি করো, সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছো, ওনার সাথে কথা বলছো, ঠিক আছে, ব্যবস্থা করো, আমি ওনার সাথে কথা বলছি। আমি সেক্রেটারি সাহেবকে ফোন করলাম। দুর্ভাগ্যবশত এমন কোনো দিন নাই যেদিন আমার ফোন করার সাথে সাথে উনি ধরেন না, কিন্তু এই দিন আর ফোন ধরলেন না। তবে আমি ধারণা করছি উনি মসজিদে চলে গেছেন, মসজিদ থেকে আসতে বিলম্ব হয়েছে, আমি যেটা মনে করছি। তখনই মনে করলাম যে উনি হয়তো ফোন করে এসে করবেন, ফোন দেখে নাই, করে নাও নাই। পরে আবার ইকবালকে ফোন করে কনফার্ম করলাম যে আমি তো ওনাকে পাই নাই, তুমি একটু আলাপ করে আর ব্যাপারটা করে নাও। যাই হোক, শেষ পর্যন্ত আজকের এই অনুষ্ঠানটা সফল সমাপ্তির দিকে আমি যেতে পারছি, একজন পরম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সবাই বলছেন, আমি আর চর্বণ করবো না এই বিষয়গুলা, যে বিষয়গুলো সবই চলে আসছে সামনে। শুধু একটা কথা বলেই আমি আপনাদের যদি না ঘটিয়ে আমার কথা শেষ করবো। আমি শুরু করি স্বামী সিদ্দিকীর কথা দিয়ে। স্বামী সিদ্দিক একটা কথা বলছে যে আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করতাম না, ওনার রাজনীতি করতেন, আমি একটু দূরে থাকতাম। এর জন্য উনি নাকি বন্ধ ছাত্র হয়ে গেছিলেন, উনি ভালো ছাত্র ছিলেন না, তার ডিভিশন পেয়েছেন। মজার ব্যাপার হলো, আমাদের এই কলেজ আঙ্গিনায় যে কয়েকজন ব্রিলিয়েন্ট ছাত্রের নাম শোনা যেত, তার মধ্যে একজন স্বামী সিদ্দিকী ছিল, এবং আরেকজন আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল আইজুল হক মানিক, আমি যদি ভুল না করে থাকি, আইজুল হক মানিক, এবং আরেকজন ছিল শামীম সিদ্দিকী। কিন্তু আমরা যখন ক্লাসে থাকতাম তিনতলার উপরে, সেখানে দাঁড়িয়ে দেখতাম এই দুইজন কদমতলার নিচে দাঁড়িয়ে তাদের এই বক্তৃতা শুরু করেছে, বাইরা আমার আপনাদের কথা শুনুন, আজকাল পরশু দিন আমরা হরতাল করবো, এই করবো, সেই করবো, জ্বালাবো, জ্বালো আগুন জ্বালো, এইসব বক্তৃতা শুরু করছে। তাহলে সে ক্লাসেই যায় না, পরীক্ষার দিন সকালে সে মিছিল করতেছে, তাহলে সে কিভাবে ভালো রেজাল্ট করার আশা করে? কিন্তু সে ব্রিলিয়েন্ট ছাত্র, কিন্তু স্বামী সিদ্দিকী কিন্তু খুব ব্রিলিয়েন্ট। আপনি টেবিলে কথা বলেন,
এমনি গল্প করেন, এমনিতে আপনি তার সাথে চলাফেরা করেন, তার সাথে কোনো গ্যাপ নাই। কিন্তু আমি যেটা করতাম সেটা হচ্ছে তারা আজিলক মানে জিএসে দাঁড়ালো, স্বামী স্ত্রীকেও জিএসে দাঁড়িয়ে গেলো, বন্ধু কিন্তু আমরা তিনজনই খুব ঘনিষ্ঠ বন্ধু। তখন আমি অপেক্ষা করতাম তারা কখন আসবে আমাকে নিয়ে। ওই রিকাই বাজার, তখন এত বড় বাজার ছিল না, একটা দোকান ছিল সবসময় খোলা থাকতো, ঠান্ডা পেঁয়াজি আর ঠান্ডা ওই কি বলে চানা, ঠান্ডা চানা, এইগুলো তারা আমাকে খাওয়াতো। আর আমি তাদের কথা শুনতাম, বসে বসে দেখি কোথায় গেছে, কাকে কোন মিস করছে, কাকে নিয়ে আসছে না আসছে, কে কতটা ভোট পাবে না পাবে, দোস্তের মতো হিসাব করতো। ও দুজন পরস্পর প্রতিদ্বন্দ্বী। আইজুলক মানে শামীম সিদ্দিকী, দুজন পরস্পর প্রতিদ্বন্দ্বী জিএস। ওই ইয়েতে আইজুলক মানে পাস করেছিল, আইজুলক মানে পাস করেছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। ওরা কিন্তু ভালো লেখা পড়ছে, আমাদের চেয়ে ভালো ছাত্র ছিল, কিন্তু ওইদিকে মন ছিল না। যখন মন ছিল তখন সেগুলো চিঠি পাইছে। সুতরাং তার ওই কথাটা আপনারা এইভাবে নেবেন না যে আসলে মন্দ ছাত্র ছিল। ও কিন্তু খুব ব্রিলিয়েন্ট, এবং পেশাতেও দেখছেন খুব ব্রিলিয়েন্টলি উপস্থাপনা করে, ব্রিলিয়েন্টলি আর্গুমেন্ট করে, এবং সাবমিশনটাও কিন্তু তার খুব মাধুর্যপূর্ণ। যদিও আমার সাথে বিভিন্ন সময় ঝগড়া করেছে সাবমিশনে, কিন্তু ব্রিলিয়েন্টলি ইয়ে করে সাবমিশন দেয়। সাবমিশনের মধ্যে তথ্য থাকে। ওই শাহজাহান ইউনিভার্সিটি একটা মামলা করছিলাম, ওটা যেহেতু লঙ্কা কাণ্ড করে ঘটেছিল, মিসাবিসি একটা অর্ডার দিয়ে গেছে, সে ইয়ে করে ভুল বুঝিয়ে, কোর্টকে ভুল বুঝিয়ে মিসকে ইয়ে করে নিয়ে গেছে অর্ডার, নিয়ে গেছে। যাই হোক, সে কথা অনেক ইয়ে। আর হচ্ছে আমাদের দুইজন সিনিয়র 50 পদক গ্রহণ করেছেন, যেটার জন্য আমি বলতে দাঁড়িয়েছি। এটা কিন্তু একটা পরম সৌভাগ্যের বিষয়। ওই বিষয়টা কিন্তু চারটিখানি কথা না, 50 বছর অতিক্রম করা। তারা যে জায়গায় দাঁড়িয়েছেন, তারা যখন পিছন ফিরে তাকান তখন মনে করেন ওই সেই দিন আমি ইয়েতে ঢুকেছিলাম, এই কোটাঙ্গিনায় ঢুকেছিলাম, আদালতপাড়ায় ঢুকেছিলাম, ওই কয়েকদিন মাত্র। আজকে 50 বছর হয়ে গেছে, কিন্তু 50 বছর কিন্তু কম দিন না। আল্লাহর অশেষ মেহেরবানি, তারা এখনো সুস্থ আছেন, ভালো আছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। সিনিয়র তো এখনো আব্দুল রহিম সাহেব তো প্র্যাকটিসই করছেন, ওনার সাথে বিভিন্ন মামলায় আমরা প্র্যাকটিস করছি, একসাথে প্র্যাকটিস করছি ইয়ে করে। কিন্তু এটা কম কথা না। জীবনের যে অভিজ্ঞতা, জীবনের যে তাদের যে সংগ্রহ, জীবনের যে বিষয়গুলো তারা জানেন, এগুলো কিন্তু অনেক বড় বিষয়। আমরা যত বেশি তাদের সংস্পর্শে যেতে পারবো, তাদেরকে কাছে টেনে নিয়ে আসতে পারবো, আসলে কিছুই আমাদের জানা হবে। একাডেমিক শিক্ষাটাই কিন্তু আসল শিক্ষা নয়। একাডেমিক শিক্ষাটা হচ্ছে আমাদের তৈরি করার একটা প্রক্রিয়া। আসল শিক্ষা হচ্ছে গুরুজন যারা আছেন, যারা আমাদের অগ্রজ যারা আছেন, তাদেরকে দেখে, তাদেরকে অনুসরণ করে নিজেকে তৈরি করা। যদি তারা যেভাবে যে পথে গেছেন, যা করছেন, তাতে আমরা তৈরি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা নিজেকে তৈরি করতে পারবো। আমি আশা করব তাদের কাজগুলা প্রধানকে অনুসরণ করে আমরাও তাদের জায়গায় যেতে পারবো। আমাদেরকে সুযোগ দিবেন। আমি আর কথা বলাচ্ছি না, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।